পড়াশোনা করছে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন নিয়ে। অনলি ওয়ান রিজন, বাংলাদেশের ফিল্মকে যেভাবে ডেভেলপ করা যায়। সত্যি কথা বলতে এখনও বাংলা সিনেমাটাকে বাঁচিয়ে রাখছে গ্রামের গঞ্জের মানুষগুলো। আসিফ আকবরের সিনেমা লাগবে না, আসিফ আকবরের অন্য কোনো পরিচয় লাগবে না। সাকিব ভাই ছাড়া সাকিব ভাইয়ের রিপ্লেসমেন্ট কেউ হবে না। আমি যে টেকনোলজি 2006 সালে 2005 সালে হাতে আসছি, সেটা আমি এখন বাংলাদেশে পাচ্ছি না। কালচার একটা দেশের নৈতিকতা এবং মানসিকতা পরিবর্তন করতে পারে। আসলে আমি জীবনে কখনো দেশের বাইরে সেটেল হতে চাইনি এবং এখনও চাই না। পার্সোনালি আমার কোনো ইচ্ছেও নাই। আর পড়াশোনা করছে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন নিয়ে। অনলি ওয়ান রিজন, বাংলাদেশের ফিল্মকে যেভাবে ডেভেলপ করা যায়। কারণ আমি যখন ফিল্মে পড়ার সিদ্ধান্ত নেই, ওই সময়টায় ফিল্মের অবস্থা খুবই নাজুক ছিল এবং ফ্যামিলিগতভাবে আসলে ফিল্ম নিয়ে পড়বে কেউ ওই সময় কোনো প্রকার সাপোর্ট ফ্যামিলি দিত না। বাট আমার মনে হচ্ছিল যে একটা সময় আসবে যখন আমাদের ঘাড়ে দায়িত্ব পড়বে যে আমাদেরকে ফিল্মটা এগিয়ে নিয়ে যেতে হবে। তো ওই আসলে ফিল্ম ভালোবাসি, সিনেমা প্রচণ্ড ভালোবাসি। সেই আসলে ভালোবাসা থেকে আসলে আগ্রহ, এবং আমার মনে হচ্ছে যে এস এ ব্ল্যাঙ্ক ফিল্ড, এখানে কাজ করার অনেক সুযোগ আছে আর দেশকে সার্ভ করার অনেক জায়গা আছে। বলতে আমি প্রথম সাবার ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলে, আমার স্কুলের সামনেই তখন চাষী নজরুল ইসলামের একটা সিনেমা শুট হচ্ছিল, হাঙ্গর নদীর গ্যানেট। হ্যাঁ, তো আমি দেখলাম একজন নির্মাতা কী পরিমাণ পাওয়ারফুল করে। কারণ অ্যাকশন বলার সাথে সাথে আমাদের স্কুলের সামনে যে রাস্তাটা ছিল, ট্রেন যাচ্ছিল এবং ভেঙে চুরে ট্রেন চলে যাচ্ছিল। তো ওইটা তখন মনে তো ঢুকে গেছে যে ইটস এ পাওয়ারফুল জব। সো আর তখন থেকে থিয়েটার করা, আমি ক্লাস 8 থেকে থিয়েটার করি, মহাকাল নাট্য সম্পাদের সাথে জড়িত। আর থিয়েটার করি এবং আস্তে আস্তে সিনেমাটা আসলে ভালোবাসি। মানে কালচারটাকে ভালোবাসি। আমি জানি যে সবাই রাজনীতিতে ঢুকতে পারে, বাট কালচার একটা দেশের নৈতিকতা এবং মানসিকতা পরিবর্তন করতে পারে। আর এই জায়গাটা যদি অবদান আমার থাকে, তো একজন সুনাগরিক হিসেবে আসলে আমার নিজের প্রতি গর্ববোধ হবে। দেখেন, আমাদের দেশ হচ্ছে একটা মুসলিম দেশ, মুসলিম প্রধান দেশ অ্যাকচুয়ালি। তো এখানে আমার ছোটোবেলা থেকে আসলে শিখে আসছি যে কালচারাল জিনিসটাই আসলে সাংঘর্ষিক কিছুটা ইসলামের সাথে। তো সেক্ষেত্রে ছোটোবেলা থেকে একটা নেগেটিভ জিনিসের প্রতি আসলে আমরা আসক্ত হই। তো এখানে তো প্রতিবন্ধকতা থাকবেই, এটা খুব কমন ব্যাপার। গ্রামে গঞ্জে আপনি বললেন যে এখনও এটাকে নেগেটিভ অর্থে দেখে। হ্যাঁ, সত্যি কথা বলতে এখনও বাংলা সিনেমাটাকে বাঁচিয়ে রাখছে গ্রামের গঞ্জের মানুষগুলো। হ্যাঁ, যতই কুসংস্কার থাকুক, যাই থাকুক না কেন, তারা এখনও সিনেমা হলে গিয়ে বিনোদন নিতে পছন্দ করে। সব কিছু মিলিয়ে আসলে আমার আগ্রহের কারণটা ছিল একটাই, যে আমি বিশ্বাস করি কালচার একটা পরিবর্তন তৈরি করতে পারে। শিল্প মানুষকে শুদ্ধ করতে পারে, যেটা অন্য কোনো মাধ্যমে সম্ভব, বাট অন্য কোনো মাধ্যমে এত সরাসরি সম্ভব না। তো আমার প্রথম থেকে ইচ্ছে ছিল যে আমি যখন ক্যামেরার পেছনে থাকবো, আমি এমন কিছুই করব না যেটা সমাজকে নষ্ট করে, সমাজকে গড়তে পারে এরকম কোনো মেসেজ বা এরকম কিছু কাজ করা যায়। এটা সবচেয়ে শক্তিশালী মাধ্যম হচ্ছে চলচ্চিত্র অথবা সংস্কৃতি অঙ্গন। চলচ্চিত্র তো একটা বিনোদনের জায়গা। আপনি বিনোদন কোথায় বসে নেবেন? আপনি সেটা গুদাম করে বসে ঘামতে ঘামতে বিনোদন নেবেন না, কারণ এতটা নিট বিনোদনের জন্য কারোর থাকার কথা না। আপনার হাতে ইউটিউব আছে, আপনার হাতে মোবাইল আছে, আপনি ইচ্ছে করলে অ্যাক্সেস করতে পারেন ওয়ার্ল্ডের যে কোনো কন্টেন্টে। তো সেই জায়গা থেকে আপনি এটা বড় স্ক্রিনে একটা সিনেমা দিতে যাবেন, মূলত মূল ব্যাপারটা কি? মূল ব্যাপারটা হচ্ছে আপনি এন্টারটেনমেন্ট দিতে যাবেন বিগ স্ক্রিনে। তো সেখানে যদি আপনি হ্যারাসমেন্ট হন ফিজিক্যালি, আপনি ঘামতে থাকেন, আপনার আশেপাশে মানুষগুলো আপনাকে আপনি যেখানে বসছেন সে জায়গায় তেলা পোকা কামড়াচ্ছে, ওই পোকা কামড়াচ্ছে, ওখানে আপনি বিনোদন কীভাবে নেবেন? পরিবর্তন আসতে হবে। পরিবর্তনটা হবে কীভাবে? আপনি যখন ব্যবসা করবেন, সেই ব্যবসা ডেভেলপ না, আপনি যদি আপনার দোকানের ডেভেলপ না করেন, জনগণ সেই দোকানে যাবে না। এটা খুব কমন ব্যাপার। সময় অনুযায়ী পরিবর্তন আমরা সিনেমা আস্তে আস্তে হচ্ছে। সিনেমা হলগুলোকেও না, যদি ব্যবসা করতে হয়, সেই পরিবর্তনটার অনুধাবন করতে হবে, বুঝতে হবে দর্শক কী চায়, দর্শক কীভাবে বিনোদন নিতে চায়। সত্যতা বলতে সিনেমা অনেক পরে বানানো এসেছিলো, 2020-এর পরে বানানো এসেছিলো। প্রথম সিনেমা বানাইছি 2014-তে। তো ওই সময়টা খুব একটা অস্থির সময় ছিল। টক শো ছাড়া টিভি চ্যানেলে আর কিছুই ছিল না, সারাক্ষণ টক শো চলতো। তো বিরক্ত হয়ে একবার আমি আমার গুরুজি আলবি আহমেদকে বললাম যে এদেরকে ধরে নিয়ে একটা গ্রামে নিয়ে বাইন্দা রাখলে আর লাইভ টেলিকাস্ট করলে এরা কী করে বোঝা যেত। তাহলে সারাক্ষণ 24 ঘন্টা চালানো যেত। 1 ঘন্টা করে আসে কথা বলে, আবার কালকে চলে আসে। তো বেটার হচ্ছে এদেরকে ধরে নিয়ে 24 ঘন্টা লাইভ হোক। তো ওই একটা শব্দ বা আমার গুরুজি আলবি বললো যে খুব ইন্টারেস্টিং, তো এটা একটা স্কিপ করে ফেলো। তো আসলে এইভাবে একটা স্ক্রিপ্ট হওয়া, এভাবেই ছিলাম। তো আমি স্ক্রিপ্ট কমপ্লিট করার পরে আলবি ভাইকে বলছিলাম
যে ভাইয়া সিনেমাটা আপনি বানান, তো সে বলছে না না সিনেমাটা তুমি বানাও, এই আর কি হয়ে গেল। আমি এই মানুষটার সম্বন্ধে বলতে গেলে আসলে কৃতজ্ঞতা শেষ থাকবে না। আমি তাকে অনেক ভালোবাসি, ওপেনলি বললাম। আসিফ ভাইকে খুব ভালোবাসি এবং আমার তাকে বড় ভাই মনে হয়, ফ্যামিলি মেম্বার মনে হয়। আমি জানি না কেন আমি তার থেকে দূরে থাকি ইচ্ছে করে, কারণ যদি সম্পর্ক যেন ভালো থাকে, টিকে থাকে লং টাইম ধরে। তার সাথে আমার অনেকগুলো কাজ হয়েছে, তার অনেক লম্বা টাইম ব্রেকের পরে আমি প্রথম তার সাথে কাজ করি। আগুন নামে একটা মিউজিক ভিডিও, দ্যাট ওয়াজ মাই ফার্স্ট মিউজিক ভিডিও, যেটা বাংলাদেশে বেশ বড় ধরনের আলোড়ন তৈরি করে। পরে আসিফ ভাই নিজেই একটা সিনেমা ডিক্লেয়ার দিয়েছিলেন আমাকে নিয়ে। আলটিমেটলি আমি মনে করি আসিফ ভাই সিনেমা না করে ভালো। আসিফ আকবর আসিফ আকবরই, আসিফ আকবরের সিনেমা লাগবে না, আসিফ আকবরের অন্য কোনো পরিচয় লাগবে না। আসিফ আকবর নিজের যে পরিচয়, নিজের যে জায়গা, নিজের যে অবস্থান পুরো বাংলাদেশ, হ্যাঁ, সে যুবরাজ, সে তার অন্য কোনো বিশেষণ লাগবে না। সে গানে যেরকম ভালো আছে, আমি চাই সারা জীবন সে গানে ভালো থাকুক এবং আমি তার পাশে থাকতে পারি যেন। দেশ রূপান্তরের দর্শকদের উদ্দেশ্যেই বলি ব্যাপারটা। আমার প্রথম সিনেমা ছিল দেশের দ্য লিডার, এটা পলিটিক্যাল থ্রিলার। তো আমার টার্গেটই ছিল আমি পলিটিক্যাল জনরার সিনেমা বানাই যাবে একের পর এক। বাট প্রথম সিনেমায় 26 মিনিট কেটে দিছিল সেন্সর বোর্ড আমার সিনেমাটাকে। দ্যাট ওয়াজ মানে একটা শকিং থাকে না, শকিংয়ের মতো। তো একটা সিনেমা 26 মিনিট কেটে দেওয়ার পরে দর্শক কী দেখবে আমি জানি না। তারপরও ওই সিনেমা থেকে আমার 4জন জাতীয় পুরস্কার পাইছি আমরা। এটা অনেক বড় অ্যাচিভমেন্ট ছিল আমার জন্য। বাট আমি একটু হতাশ ছিলাম। হতাশার কারণটা ছিল এরকম, এদেশে গল্প বলার স্বাধীনতা খুব কম। এরপরে আমার অনেকগুলো স্ক্রিপ্ট ছিল পলিটিক্যাল থ্রিলার নিয়ে, বাট আলটিমেটলি যখনই প্রডিউসারকে গল্প শোনাতে চাই, বলি, তাদের খুবই পছন্দ হয় গল্প, পরে বলে সেন্সর দেবে না সিনেমা, সো এটা করে কী লাভ। সো এরকম অনেক স্ক্রিপ্ট আছে যেগুলো আজকে আপনি এবং এমন স্ক্রিপ্ট আছে যে ঘটনাটা আমরা আজকে 2024 দেখতেছি, সেটা আমার গল্পেই ছিল 2016 বা 17 দিকে। বিভিন্ন ধরনের অত্যাচার, হ্যাঁ, বিভিন্ন ধরনের শোষণ এবং ক্রাইম এবং হচ্ছে আপনার ঘুষ, সব কিছু নাগরিক হিসেবে যে অধিকারগুলো বঞ্চিত হয়, আমরা বঞ্চিত হয়ে আমরা যেটা আমাদের প্রাপ্য বাট আমরা পাই না, পেতে গেলে অনেকগুলো সার্ভিস প্রোভাইড করতে হয়। এই ধরনের গল্পগুলো বা এই ধরনের ঘটনাগুলোর জেদ থেকে না পলিটিক্যাল গল্প তৈরি হয়। সো এইরকম প্ল্যাটফর্ম নিয়ে আসলে আমার বর্তমান যে প্ল্যাটফর্ম 2024, এটা নিয়ে আমার কোনো সিনেমা বানানোর ইচ্ছা একেবারেই নেই। বাট আমি থ্রিলার বলতে পছন্দ করি, পলিটিক্স নিয়ে সিনেমা বানানোর ইচ্ছা অনেক আছে এবং ইনশাল্লাহ যেহেতু বাক স্বাধীনতা যদি বজায় থাকে, আমি অনেক পলিটিক্যাল সিনেমা দিব ইনশাল্লাহ। দেখেন, রাজনীতি একটা অধিকার, হ্যাঁ। যদি আপনি ভাবেন বা আমি ভাবি যে আমি রাজনীতির ঊর্ধ্বে ভুল, যে মানুষই ভাবে যে আমি পলিটিক্স পছন্দ করি, তাকেও না কোনোভাবে প্রতিটা সেকেন্ডে রাজনীতি দ্বারা প্রভাবিত হতে হয়। তো সেক্ষেত্রে একটা শিল্পী রাজনীতি করতে পারে, তাদের মৌলিক অধিকার এটা, সেটা নিয়ে আমার আসলে কোনোই নাই। বাট আপনি শিল্পী বোধ বা শিল্পী সত্তাকে কাজে লাগাইয়া আপনার যে অডিয়েন্স তাদেরকে ডাইভার্ট করার যদি চেষ্টা করেন, এটা ক্রাইম। সেন্সর বোর্ড পরিবর্তন হয়ে সেন্সর সার্টিফিকেট আসছে, হ্যাঁ। এবং খুব ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এটা যে আজকে হয়েছে তা না, এটা কিন্তু 2023 হয়েছে। এবং এই যে 2023 এই ইয়েটা মানে গ্যাজেটটা হইতে হইতে বর্তমান সরকার এসে এটা করলো, তাও করলো আমরা যখন সবাই প্রতিবাদ শুরু করলাম যে আমরা এটা চাই না। আমাদের অনেক বন্ধু বান্ধব, আমাদের অনেক ফ্রেন্ড সার্কেলই সেন্সর বোর্ডের নতুন সদস্য হয়েছেন। তো সরকার যাদেরকে ভালো মনে করেছে তাদেরকে নিয়েছে, এটা নিয়ে আমার কোনো সে নাই। বাট আমার একটা সে এক জায়গায়, সেটা হচ্ছে 2023 যেটা নতুন সার্টিফিকেটের জায়গাটা যেটা আসছে, হ্যাঁ, সার্টিফিকেশন বোর্ড যেটা আসছে, বোর্ড এই যে নিয়ম নীতি, এটা হচ্ছে পুরান বোতলে আসলে নতুন মত, আর কিছুই না। তো আমি নাহিদ সাহেবকে দেখলাম, প্রতিষ্ঠান সাহেবকে দেখলাম যে উনি নিজেও এটা বললেন যেখানে পরিবর্তন দরকার, হ্যাঁ। সো আমি আশা করি খুব তাড়াতাড়ি পরিবর্তনটা আসবে এবং আমাদের হাত থেকে আসলে চলচ্চিত্র মুক্তি পাবে। এখন আমি আশা করি, আমি খুবই প্রমিজিং দেখলাম আর বর্তমান সরকারের নাহিদ সাহেবকে চলচ্চিত্রের ব্যাপারে। এটা আমাকে খুব সত্যতা বলতে এটা আমাকে খুব পজিটিভলি ভাবাতে বাধ্য করছে। না, সাকিব ভাইয়ের অবর্তমানে সাকিব ভাই ছাড়া সাকিব ভাইয়ের রিপ্লেসমেন্ট কেউ হবে না, এটা ভুল, হ্যাঁ। অনেকে নতুন কেউ আসবে, সালমান শাহ চলে গেছে, তারপর সালমান শাহর জায়গায় কেউ আসছে, এটা ভুল। প্রত্যেকটা মানুষ তার নিজের জায়গার তৈরি করে যাবে, প্রত্যেকটা মানুষ তার নিজের একটা অবস্থান তৈরি করে যাবে, এটাই রুলস। কেউ একজন আসবে হয়তো বা সাকিব ভাইয়ের কেউ আর ওভারকাম করে যাবে, হ্যাঁ, এরকম আসতেই পারে। সো আমি বিশ্বাস করি না কেউ কারো জায়গা নিতে পারে, কখনোই পারে না সেটা। প্রত্যেকটা মানুষের তার নিজস্ব ছাপ রেখে যায়, নিজের অবস্থানের জানান দিয়ে যায় যে আমি ছিলাম, আমার অবদান এটা, আমি এটা করে গেছি। তো আমি সত্যি কথা বলতে আমি সাকিব ভাইয়ের কাছ থেকে এটা চাই
যে আপনি এমন কিছু কাজ করেন, আমরা যেন বলতে পারি আমাদের সুপারস্টারে ভালো কিছু কাজ করে গেছে। দেখেন বাংলাদেশে আপনারা জানি না কেন বলছেন এটা, সাকিব ভাই ছাড়াও বাংলাদেশে অনেক স্টার আছে, হ্যাঁ, যারা খুব ভালো কাজ করতেছে। আমাদের দেশে অনেক ছেলেরা আছে যারা নতুন আসছে, যাদের আসলে তাদেরকে দেখলে মনে হয় যে খুবই সম্ভাবনাময়, তারা জেনে আসছে, তাদের নিজস্ব একটা ফ্যান বেস তৈরি অলরেডি হয়ে গেছে। তাদের কাজগুলো আসলে আমরা অডিয়েন্সকে, আমার ডিরেক্টর যারা, তারা সঠিকভাবে আসলে অডিয়েন্সের কাছে পৌঁছতে পারতেছি না। এটা ব্যর্থতা তাদের নয়, ব্যর্থতা হচ্ছে আমাদের নির্মাতাদের, আমাদের গল্প বলার ধরন, আমাদের যে চলচ্চিত্রের আসলে ইনভেস্টমেন্ট, সব কিছু মিলে একজন নতুন ছেলের ভিতরে যে পরিমাণে ইনভেস্ট করবে, হ্যাঁ, সেটা সাকিব ভাইয়ের জন্য যেটা করবে সেটা কখনো একটা নতুন ছেলের জন্য করবে না। তো সেক্ষেত্রে তো তারা অলরেডি পিছিয়ে গেছে। আমার মনে হয় না যে আসলে এই ধরনের শূন্যতা কখন তৈরি হবে। অভিনেতা বাংলাদেশে প্রচুর, আগে অনেকেই চিনত না, এখন আমাদের বাংলাদেশের নিজস্ব ব্র্যান্ড অ্যাম্বাসিডার অনেক আছে, আমাদের অনেক অ্যাম্বাসিডার আছে, ব্র্যান্ড অ্যাম্বাসিডার। আমি যদি নাম বলবো না জন্য বললাম, আমি আসলে কজনের নাম বলবো, অসংখ্য ছেলে মেয়ে আছে যারা হচ্ছে বর্তমানে খুবই ভালো করতেছে, খুবই ভালো করছে, ভালো না তাদের। আমাদের গত 5 বছর আগে অভিনেতাদের অভিনয় দেখলে আর বর্তমান নতুন ছেলে মেয়েদের অভিনয় দেখলে মনে হয় যে বাহ, কি চমৎকার তাদের, মানে তাদের উপস্থাপনা থেকে শুরু, তাদের নিজেরা জানে যে কী করতে হবে। সো আমি খুব আশাবাদী এইসব জায়গা নিয়ে। আমি আপনাকে যদি এই কোশ্চেনের উত্তরটা একটু ঘুরাইয়া দেই, যে এখানে আসলে নায়িকা কারা, হ্যাঁ, নায়িকা কাদেরকে বলছেন? সিনেমায় অভিনয় করলে যদি নায়িকা হয় তাহলে তো সমস্যা। আপনি এটার ব্যাপার হচ্ছে, সিনেমায় একজন গার্মেন্টস পার্টি আসে, ওই মেয়েটা ধরে নিয়ে আসে, তাকে নিয়ে এসে সিনেমা বানাচ্ছে, প্রডিউসার নিয়ে আসে আমাকে, আমি যেহেতু পপুলার কন্টেন্ট বানাই, সেক্ষেত্রে আমার টাকা দিলে আমি সিনেমা বানাবো। তো তাকে আমি যখন সিনেমায় নিয়ে আসলাম, তাকে যদি আপনি নায়িকা আখ্যা দেন তাহলে সমস্যা। বাংলাদেশে আসলে অভিনেত্রীর অভাব নাই, আমি বলবো অভাব নাই। আমরা বরং ইনভেস্টও পাচ্ছি না, যারা পপুলার আর্টিস্ট নিয়ে কাজ করতে চায়। এই ক্ষেত্রে মেয়েরা বেশি, বলা যায় যে মেয়েদের ইনভেস্টর বেশি থাকে, তারা নিয়ে আসে। তো সেক্ষেত্রে আসলে যে আমাদের দেশের মেয়েরা খুব আনলাকি, যে ইনভেস্টরের বাইরে আসলে যাদেরকে নিয়ে আসে তাদেরকে তো কাজ করতে হয়। তো নতুন আমাদের যারা ভালো আর্টিস্ট আছেন, ভালো অভিনেত্রী আছেন, হ্যাঁ, তাদের কাস্টিং করার সুযোগ কম থাকে। আমার মনে হয় না যে তাদের অভাব, আমাদের মনে হয় যে আমরা বরং আমাদের গল্পের সাথে জাজমেন্ট করি না। এই লাইব্রেরিটি, এই কারাগারে দ্বারা করাইতে হলে আপনার আমাদেরকে করাইতে হবে, এটা আসলে আর্টিস্টদের করানোর কোনো মানে হয় না। কারণ আমাদের চমৎকার অভিনেত্রী আছে, চমৎকার অভিনেত্রী। আমি শাবনূরের পরে যদি বলি, কয়টা নামই বলি আমি আপনাকে, সেটা আমি বুবলির কথা বলি, আমি পূজার কথা বলি, আমি মিমের কথা বলি, আমি মানে অসংখ্য। আপনি সুসম্পর্ক বলতে কী বোঝাতে যাচ্ছেন, এটা একটা কোশ্চেন, প্রথম কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে, কোনো আর্টিস্টের সাথেই যদি আর্ট ডিরেক্টর সম্পর্ক ভালো না থাকে, সুসম্পর্ক না থাকে, সে আর্টিস্ট নিয়ে ডিরেক্টর কাজ কেন করবে? এখন প্রথম যে কোশ্চেনটা আপনাকে করলাম, যে সুসম্পর্ক বলতে আপনি কী বোঝাচ্ছেন, হ্যাঁ, এটা প্রশ্নটা আপনার নিজের কাছে থাকুক। আর একটা জিনিস হচ্ছে যে প্রত্যেকটা আর্টিস্টের সাথে, সেটা নায়িকা হোক, হিরো হোক, হিরোইন হোক, কো আর্টিস্ট হোক, খুব ভালো একটা সম্পর্ক না থাকলে ওই ডিরেক্টর বুঝবে না যে ওই অভিনেত্রী দিয়ে কী কাজ করানো হবে। তো সেক্ষেত্রে প্রত্যেকটা আর্টিস্টের সাথে প্রত্যেকটা আর্টিস্টের সাথে ডিরেক্টর ভালো সম্পর্ক থাকা উচিত। ইন ফিউচারে এখানে আপনি বলতে পারেন তাহলে আপনারা বানান কেন? আমরা বানাই বিকজ আমি ভাত খাই এটা করে। আমার যে একটা সাংগঠনিক ইনভেস্টর সিস্টেম নাই, যেখানে কোনো কোম্পানি নাই যারা হচ্ছে ইনভেস্ট করবে, ফিল্ম ইনভেস্ট করার জন্য শুধু আসছে, তারা বিজনেস করবে। সেক্ষেত্রে আমার ওই প্রযোজক হান্টিং বা প্রযোজক ধরে নিয়ে আসা, এই ব্যাপারটা থাকতো না। যারা ভালো কাজ করে তারা দেখা যেত যে সিনেমা সাধারণত এমনি একটা কোম্পানি আসছে, তারা মনে করলো তাকে 5 টাকা ইনভেস্ট করলে 10 টাকা পাবে, তাকে নিয়ে ইনভেস্ট করতো। এই জায়গাটা যতদিন পর্যন্ত তৈরি না হবে ততদিন পর্যন্ত আমি আই নেভার সিন এনি কাইন্ড অফ হোপ ইন দেয়ার। এখানে কোনো হোপ নাই। যখন মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি স্টুডেন্ট আমি, তো সেক্ষেত্রে আমি যে এই টেকনোলজি 2006 সালে 2005 সালে হাতে আসছি, সেটা আমি এখন বাংলাদেশে পাচ্ছি না। আমি এই টেকনোলজি কবে বাংলাদেশে আসবে আই ডোন্ট নো। তো আমি ইন্ডিয়াতে দিতেছি, কোর্স করতেছে, তো এখন লাইব্রেরিটিকে আপনি আমাকে দিবেন না, আমার না। এবং তাহলে কি এই টেকনোলজি তো কোনো ইনভেস্টর আনতে হবে যে ব্যবসা করবে বাংলাদেশে এই টেকনোলজি এনে, এই ধরনের সিনেমাগুলো করার জন্য। কারা এরা? কেউ তো নাই, কোনো ইনভেস্টর নাই, কোনো ব্যবসায়ী নেই, চলচ্চিত্র নিয়ে চিন্তা নাই কোনো ব্যবসায়ীর। আপনি দেখেন যখন আপনি অপ্রতুল পরিমাণে আপনি নতুন নতুন টেকনোলজি পাবেন সিনেমার জন্য, হ্যাঁ, আপনি নতুন নতুন জিনিস তৈরি হবে। এখন কথা হচ্ছে যে এই টেকনোলজি আসলেই কি আমি ইউজ করতে পারবো? না, পারবো না, বিকজ অফ আমার ফান্ডিং, আমার ইনভেস্ট কত একটা সিনেমার জন্য, হ্যাঁ, একটা সিনেমার জন্য। সেক্ষেত্রে এই টেকনোলজিগুলো খুব এক্সপেন্সিভ হয়।